আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শন এবিটিএ টেস্ট পেপারের সমাধান। আজকে আমরা করব 137 এসি 137 পেজ 4 নম্বর সেট এমসিকিউ এবং এসএকিউ এর সম্পূর্ণ আলোচনা, সঙ্গে থাকবে লজিকের ব্যাখ্যা। লজিকগুলি তোমাদেরকে ব্যাখ্যা সহ বুঝিয়ে দেব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চলো আমরা স্ক্রিনে গিয়ে দেখে নিই। দেখো, উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 এসি 137 পেজ। আমরা চলে আসব প্রথম প্রশ্ন, দেখে নাও। যে যুক্তিতে সিদ্ধান্ত এক বা একাধিক যুক্তি বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে অবরোহ যুক্তি। 2 নম্বর প্রশ্ন, যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি কি হবে? অপশন সি, বৈধ বা অবৈধ হবে। এরপর দেখো 3 নম্বর, কোন যুক্তির সব অবয়বগুলি নিরপেক্ষ বচন? এটা হবে নিরপেক্ষ ন্যায় হয়, এটা নিরপেক্ষ লেখা আছে, নিরপেক্ষ ন্যায়। আচ্ছা, এবারে আমরা চলে আসব 4 নম্বর প্রশ্ন। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, ড্যাশ বচনে দুটি পদই ব্যাপ্য হয়, এটা তোমরা সবাই জানো, ই বচনে। 5 নম্বর প্রশ্ন, ড্যাশ বচনের গুণ নির্দেশ করে, ড্যাশ বচনের গুণ নির্দেশ করে, এটা হবে সংযোজক, সি অপশন সঠিক। 6 নম্বর প্রশ্ন, দুটি বিরুদ্ধ বচনের একটি সত্য হলে অন্যটি ড্যাশ হবে। বিরুদ্ধ বচনের ক্ষেত্রে কি হয়? একটি সত্য হলে অপরটি মিথ্যা হয়, আর একটি মিথ্যা হলে অপরটি সত্য হয়, তাহলে এখানে হবে মিথ্যা, অপশন এ সঠিক। পরের প্রশ্ন 7 নম্বর, ই বচনের অনুবর্তী বচন হলো, অনুবর্তী হলো। দেখো, এখানে তোমাদের একটু বিষয় বুঝিয়ে দেওয়ার আছে, সেটা হলো আমাদের যে বিরোধিতা আছে, বিরোধিতার ক্ষেত্রে বিপরীত বিরোধিতার একটা নাম আছে অতি বিষম, অধীন বিপরীতের একটা নাম আছে অনুবিষম, আর অসম বিরোধিতার একটা নাম হলো অতিবর্তী অনুবর্তী বা অনুবর্তী অতিবর্তী। তাহলে ই বচনের অনুবর্তী বলা হয়েছে, ই বচনের অনুবর্তী হলো মানে এটা কি? অসম বিরোধিতার ক্ষেত্রে, তাহলে হবে ও বচন, ডি অপশন সঠিক। ই ই মূর্তিটি ড্যাশ দোষ আছে। আচ্ছা, এই মূর্তিটিতে কি দোষ আছে? ই ই আমরা জানি দুটো যুক্তিবাক্য যদি নাবাচক হয় সিদ্ধান্ত টানা যায় না, তাহলে এখানে উভয় আশ্রাবাক্য নঙার্থক জনিত দোষ, মানে এ অপশন, দুটি নঙার্থক আশ্রাবাক্য জনিত দোষ, এ অপশন সঠিক। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন, মিশ্র বৈকল্পিক ন্যায়ের দ্বিতীয় আশ্রয় বাক্যটি হলো একটি নিরপেক্ষ বচন। আচ্ছা, এখানে আমরা জানি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় যেটা, সেটাকে মিশ্র বৈকল্পিক ন্যায় বলা হয়। এক্ষেত্রে প্রধান আশ্রয় বাক্য হবে বৈকল্পিক বচন, অপ্রধান আর সিদ্ধান্ত হয় নিরপেক্ষ বচন। তাহলে এখানে বলা হয়েছে দ্বিতীয় আশ্রয় বাক্যটি মানে অপ্রধান আশ্রয় বাক্যটি কি হবে? নিরপেক্ষ বচন হবে, অপশন এ সঠিক। পরের প্রশ্ন দেখো 10 নম্বর, যদি পি তবে কিউ, পি অতএব কিউ, এটা কি হবে? এটা হবে বৈধ আকার। কারণ হলো আমরা জানি প্রাকল্পিক যুক্তির ক্ষেত্রে পূর্বগ এবং যে অনুগ দুটো অংশ থাকবে, তার প্রথম অংশ পূর্বগ যদি আগে নামে তারপরে যদি অনুগ নিচে নামে তাহলে হয় বৈধ, এবং সেটা এমপি আকার হয়, যদি এখানে আকার দেওয়া নেই, তাহলে হবে এই অপশন সঠিক, বৈধ। এরপর আমরা দেখব 11 নম্বর প্রশ্ন, ও বচনের বুলীয় রূপ হলো। দেখো, ও বচনের বুলীয় রূপ কি হবে? এসপি বার নট ইজিক্যাল টু 0, আমরা জানি চারটে বচনের যে বুলীয় রূপ তার মধ্যে ও বচনের ডি নম্বর অপশন সঠিক হবে। এরপর দেখো মৎস্য কন্যা নেই, মৎস্য কন্যা নেই মানে কি? মৎস্য কন্যাকে যদি আমরা এম বা এস ধরি, এস ধরলাম মৎস্য কন্যা, তাহলে নেই মানে এস ইজিক্যাল টু 0, তাহলে এস ইজিক্যাল টু 0 মানে কি? এস এর ঘরে কি হবে? ছায়াবৃত্ত হবে, অর্থাৎ এই যে
বি অপশন সঠিক হবে। এরপর আমরা দেখে নেব 13 নম্বর প্রশ্ন। ডট, ভেল, হর্ষু, থ্রিবার প্রভৃতি চিহ্নগুলিকে আমরা কি বলি? ধ্রুবক বলি। আর এগুলি যখন কথায় লেখা থাকে, যেমন এবং, অথবা, যদি, তাহলে, যদি এবং কেবল যদি, এরকম ভাবে যদি আমরা কথায় লিখি তখন সেগুলো হয় যোজক। আর যখন এগুলিকে আমরা সংকেতে প্রকাশ করি তখন হয়ে যায় ধ্রুবক। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন। পি 3 কিউ এই বাক্যটি হলো প্রাকল্পিক, বৈকল্পিক, দ্বিপ্রাকল্পিক। এই যে এই প্রশ্নের মধ্যে এটা পেয়ে গেলাম, কি বলতো? এটা হবে দ্বিপ্রাকল্পিক। অপশন সি সঠিক হবে, দ্বিপ্রাকল্পিক। তারপরে 15 নম্বর প্রশ্ন। সত্য সারণীতে উপাদান বাক্যের সংখ্যা যখন 3টি হবে তখন সারির সংখ্যা হবে। আচ্ছা, এটা একটা সূত্র আছে সত্য সারণীর সারির সংখ্যা নির্ণয়ের। উপাদান বাক্য বলা হচ্ছে কটা? 3টি। তাহলে উপাদান বাক্য যদি 3টি হয় তাহলে হবে 2, আমাদের কমন সংখ্যা 2। তাহলে কমন সংখ্যার উপরে 3 হলো পাওয়ার। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়াবে? 2 গণিত 2 গণিত 2 সমান 8। তাহলে এটা হবে 8। তাহলে 8টি, ডি অপশন সঠিক হবে। এরপর দেখো 16। একবাচক বচন থেকে সার্বিক বচনে আসা অথবা কম ব্যাপক সার্বিক বচন থেকে বেশি ব্যাপক সার্বিক বচনে আসার নাম হলো, এটা হবে সামান্যীকরণ। অপশন এ সঠিক হবে। এটা যদিও আরোহমূলক লাভ হয় কখন বলতো? বিশেষ থেকে সামান্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে গিয়ে যে ঝুঁকি থাকে, সেই ঝুঁকির প্রসঙ্গ যদি আসে তাহলে এটা আরোহমূলক লাভ হতো, কিন্তু এখানে ঝুঁকির প্রসঙ্গ নেই। এটা হবে কি? সামান্যীকরণ। পরের প্রশ্ন দেখো 17 নম্বর। অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হলো, অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হলো অবাধ অভিজ্ঞতা। অপশন এ সঠিক। পরের প্রশ্ন দেখো 18 নম্বর। আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময়, এটা কি হবে? সম্ভাব্য। এটা সবাই জানো তোমরা, সম্ভাব্য হবে। 9 নম্বর প্রশ্ন। মেঘ না করলে বৃষ্টি হয় না, এখানে কারণ কথাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এটা হবে আবশ্যিক শর্ত রূপে। দেখো আমরা জানি কি, আমরা যে আবশ্যিক আর পর্যাপ্ত শর্তের একটা সূত্র শিখেছিলাম, সেখানে না না, হ্যাঁ না, আর হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, আমরা যে ক্লাস করেছিলাম, তোমরা যারা ক্লাস করেছো আমার তারা বুঝতে পারবে। তো এখানে আবশ্যিক শর্ত কেন, কিভাবে? দেখো, আবশ্যিকের ক্ষেত্রে সূত্রটা হলো প্রথম দুটোতে না হবে, তারপরে হ্যাঁ না। মানে মেঘ না করলে বৃষ্টি হয় না, এরকম যদি থাকে তাহলে সেটা আবশ্যিকে হয়। মানে প্রথম দুটোতেই না যদি থাকে তাহলে হবে কি? আবশ্যিক শর্তরূপে কারণ। এরপরে দেখো শর্ত কয় প্রকার? তোমাদেরকে আগেও বলেছিলাম আমি, যদি নরমালি প্রশ্ন হয় শর্ত কয় প্রকার তাহলে বলবে 3 প্রকার। আর যদি বলা হয় মিলের মতে শর্ত কয় প্রকার তখন বলবে 2 প্রকার, সদর্থক আর নং অর্থক। আর এই ক্ষেত্রে কি, শর্ত কয় প্রকার নরমালি যদি প্রশ্ন হয় তাহলে বলবে 3 প্রকার। সেটা হলো আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত আর আবশ্যিক পর্যাপ্ত শর্ত। তাহলে এখানে অপশন বি সঠিক হবে, 3 প্রকার। এরপর দেখো 21 নম্বর প্রশ্ন। বহুকারণবাদকে সমর্থন করেন, বহুকারণবাদকে সমর্থন করেন কে? বেইন। বহুকারণবাদের প্রবর্তক হলেন মিল আর সমর্থন করেছেন বেইন। এবার অনিয়ত পূর্বগামী ঘটনাকে কারণ মনে করেন, এখানে কি হবে? অনিয়ত পূর্বগামী ঘটনাকে কারণ মনে করলে দোষ হয়। কি দোষ হয়? এটা হবে কাকতালীয় দোষ। অনিয়ত ঘটনাকে কারণ, অনিয়ত মানে কি? যেটা নিয়মিত ঘটে না। দেখা গেল যে কখনো কখনো দেখা যায় কোনো একটা ঘটনা, যেমন ধরো তুমি প্রবেশ করলে সঙ্গে কারেন্ট চলে গেল, তো অনেকেই বলল যে তুমি আসার হলো কারেন্ট যাওয়ার কারণ। তাহলে এটা তো অনিয়ত ঘটনা। আর নিয়ত মানে কি? নিয়ত হবে যখন কি প্রতি মুহূর্তে জল পান করলে তৃষ্ণা নিবারণ হবে, পরের দিন জল পান করলে তৃষ্ণা নিবারণ হবে, মানে যখনই জল পান করবে তখনই তৃষ্ণা নিবারণ হবে, এইরকম যদি হয় তাহলে সেটা নিয়ত হয়। কিন্তু অনিয়ত যদি কোনো ঘটনাকে কারণ মনে করা হয় তাহলে সেটা কাকতালীয় দোষ হয়। তাহলে অপশন বি সঠিক হবে। তারপরে আমরা দেখব
23 নম্বর প্রশ্ন, শিক্ষা যতই প্রসার লাভ করছে অপরাধের সংখ্যা ততই কমছে, সুতরাং অনুমান করা যায় যে শিক্ষার প্রসারই হলো অপরাধ কমার কারণ। এক্ষেত্রে যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, দেখো আমরা জানি সহ পরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে একটি পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি আরেকটির পরিবর্তন ঘটে, মানে দুটি ঘটনা যদি একসঙ্গে পরিবর্তন ঘটে, তখন তাকে সহ পরিবর্তন বলা হয়। তাহলে এখানে হবে সি অপশন সঠিক, সহ পরিবর্তন। এরপর দেখো আরোহ অনুমানের পরীক্ষামূলক পদ্ধতির প্রবর্তক হলেন। আরোহ অনুমানের যে পরীক্ষামূলক পদ্ধতি আছে 5টা পদ্ধতি, তার মধ্যে তোমাদের সিলেবাসে 4টে আছে। এই পদ্ধতিগুলির প্রবর্তক হলেন মিল। আচ্ছা, এমসিকিউ বললাম 24টা। এবারে চলে আসবো আমরা এসএকিউ। এসএকিউ দেখো তোমাদের একটা কথা বলার আছে এসএকিউ শুরু করার আগে। এসএকিউ এ আমি সংজ্ঞামূলক যে প্রশ্নগুলি সেগুলি বলবো না, কারণ এগুলি তোমরা বইয়ে পেয়ে যাবে বা আমাদের জিনিয়াস বইয়ে পেয়ে যাবে। এই যে আমাদের জিনিয়াস বই, এই জিনিয়াস বইয়ে তুমি প্রত্যেকটা প্রশ্ন পেয়ে যাবে। এই জিনিয়াস বইয়ে আমাদের বইগুলি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি আমরা পিডিএফ আকারে। তোমরা বইগুলি ডাউনলোড করে নেবে, দেখবে আমাদের চ্যানেল ফলো করবে, তাহলেই আমাদের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। দেখো কোনো না কোনো ভিডিওতে অবশ্যই পাবে, সব ভিডিওতে আমরা লিঙ্ক দিই না, কারণ তাতে আমাদের সমস্যা হয়। তোমাদের সাহায্য করতে গিয়ে আমরা সমস্যায় পড়ি, যে কারণে আমরা তোমাদের সাহায্য করি। আমাদের চ্যানেল ফলো করো এবং সব ভিডিও ফলো করো। ভিডিওর মধ্যে দেখো কোনো না কোনো ভিডিওতে বলা আছে যে আমাদের গ্রুপের লিঙ্ক, এবং গ্রুপের লিঙ্কে ঢুকে গিয়ে আমাদের জিনিয়াস বইটা ডাউনলোড করে নিতে পারো, কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে। আর এমসিকিউ দেখো তুমি 90% কমন পেয়ে যাবে ওই বইটা থেকে। তো চলো আমরা শুরু করি। যুক্তির অংশ বা অবয়বগুলি কি কি? যুক্তির অংশ বা অবয়ব মানে যেগুলি খুবই মানে সহজেই উত্তর দেওয়া যায় সেগুলি বলে দিচ্ছি। যুক্তির অংশ বা অবয়ব মানে কি? যুক্তি বাক্য আর সিদ্ধান্ত। অবয়বগুলি হলো যুক্তি বাক্য আর সিদ্ধান্ত। যুক্তির আকার বলতে কি বোঝায়? যুক্তির আকার বলতে কি বোঝায় এটা সংজ্ঞামূলক, এটা আমাদের দেওয়া আছে, জিনিয়াস বইয়ে দেখে নেবে। পরের প্রশ্ন, বিরূপতার বর্গক্ষেত্রটি অঙ্কন করো। আচ্ছা, বিরূপতার বর্গক্ষেত্র। বিরূপতার বর্গক্ষেত্র বলতে তোমাদেরকে বুঝিয়ে দিই, একটু অঙ্কনটা করে দেখিয়ে দিই। বিরূপতা মানে বিরোধিতা। বিরোধিতার বর্গক্ষেত্র এরকম 4টে, মানে একটা বক্স করবে, উপরে এ, তার পাশে ই, নিচে আই, আর এখানে ও, এইভাবে বক্সটা করবে। আর বর্গক্ষেত্রের চারিদিকে লিখবে এটা হলো বিপরীত বিরোধিতা, লিখে নেবে তোমরা। বিপরীত বিরোধিতা আমি লিখছি না, বিরোধিতা কথাটা লিখবে। এটা হলো অধীন, অধীন বিপরীত বিরোধিতা তোমরা লিখে নেবে। দুই পাশে লিখবে অসম বিরোধিতা, এদিকেও লিখবে অসম বিরোধিতা, এদিকেও লিখবে অসম বিরোধিতা। এই কর্নার দিয়ে লেখো বিরুদ্ধ বিরোধিতা, এই কর্নার দিয়েও লেখো বিরুদ্ধ বিরোধিতা। এটাই হলো বিরূপতার বর্গক্ষেত্র। এরপর 2 নম্বরের অথবা আছে, দেখো বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? বিরুদ্ধ বিরোধিতা মানে কি? যে যখন দুটি বচনের একই উদ্দেশ্য এবং একই বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে গুণ এবং পরিমাণ উভয় দিক থেকে পার্থক্য থাকে, তাহলে তাদের মধ্যে যে সম্বন্ধ তাকে বিরুদ্ধ বিরোধিতা বলে। এগুলি সংজ্ঞা, সব সংজ্ঞা বলা যায় না এইভাবে, সব সংজ্ঞা তো আর আমরা মুখস্থ রাখিনি। তোমরা সংজ্ঞাগুলি বইয়ে দেখে নেবে, আমাদের জিনিয়াসে অবশ্যই প্রত্যেকটা সংজ্ঞা পেয়ে যাবে এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তর পেয়ে যাবে। দেখো, যদি এ বচন সত্য হয় তাহলে অনুবর্তী বচনের সত্যমূল্য কি হবে? একটু আগেই আমি আলোচনা করলাম আমাদের যে বিরোধিতা আছে সে বিরোধিতার নাম আলাদা আলাদা আছে। যেমন এটা অসম বিরোধিতার ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের ক্লাসগুলি যদি নিয়মিত করো তাহলে এইগুলি তোমার অসুবিধা হবে না, প্রত্যেকটা বিষয় আমাদের আলোচনা করা আছে। আর যদি তোমাদের কোনো আলোচনা মনে হয় যে করা নেই বা তোমার জানা প্রয়োজন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। কমেন্ট করার সময় নিজের নাম এবং জেলার নাম বলবে, তাহলে আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই ভিডিও আকারে করে দেব। যদি এ বচন সত্য হয় তাহলে অনুবর্তী বচনের সত্যমূল্য কি হবে? দেখো, এ বচন সত্য, আমি এখানে করে দিচ্ছি। এ বচন ধরো সত্য, এটা সত্য বলা আছে। আর অনুবর্তী মানে কি? এ বচনের অনুবর্তী মানে আই, মানে অসম। এ বচনের অনুবর্তী হলো আই। আই কি হবে? এ সত্য হলে আইও সত্য হয়, কারণ অসম বিরোধিতার নিয়ম অনুসারে সামান্য সত্য হলে বিশেষ সত্য হয়, তাহলে আই বচন সত্য হবে।
তাহলে এখানে বলবে সত্য। এরপর দেখো সম আবর্তন কাকে বলে। সম আবর্তন মানে কি? সরল আবর্তন, যেটাকে আমরা সরল আবর্তন বলি, সেটাই এখানে বলা হয়েছে সম আবর্তন। সম আবর্তনের ক্ষেত্রে কি, যে আবর্তনে উদ্দেশ্য এবং বিধেয় সমার্থক পদ থাকে সেই আবর্তনের সরল আবর্তন হয় বা সমাবর্তন হয়। আচ্ছা, এরপরে ও বচনের আবর্তন সম্ভব জিজ্ঞাসা আছে। তোমরা বলবে যে না, ও বচনের আবর্তন সম্ভব নয়, কারণ এক্ষেত্রে ও বচনের আবর্তন করলে আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘন করে। পরে 5 নম্বর প্রশ্ন আছে, মিশ্র প্রাকল্পিক ন্যায়ের অস্বীকার সংক্রান্ত নিয়মটি উল্লেখ করো। মিশ্র প্রাকল্পিক ন্যায়ের অস্বীকার সংক্রান্ত, মিশ্র প্রাকল্পিক ন্যায়ের অস্বীকার বলে দিচ্ছি। মিশ্র প্রাকল্পিক ন্যায় মানে কি? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় এর অস্বীকার সংক্রান্ত নিয়মটি এরকম, পি হরসু কিউ কাল কিউ অতএব কাল পি। এটা আকার, এটা তোমাকে ভাষায় বলতে হবে, মানে ব্যাখ্যা দিয়ে বলতে হবে যে প্রধান আশ্রয় বাক্যের অনুগকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করা হয়। এটা হলো নিয়ম, অস্বীকার সংক্রান্ত নিয়ম, নিয়মটি উল্লেখ করো। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, ডিএস আকারে প্রতীকী উদাহরণ দাও। ডিএস আকারের প্রতীকী উদাহরণ তোমরা এইভাবে দেবে। ডিএস আকারের প্রতীকী উদাহরণ দেখো, পি ভেল কিউ লিখবে, কার্ল কিউ অতএব পি, এটা দিতে পারো, অথবা অবলিক দিয়ে এটাও দিতে পারো বা দুটোও দিতে পারো, পি ভেল কিউ কার্ল পি অতএব কিউ, এই দুটোই হয় ডিএস আকার। কারণ আমরা জানি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে যে কোনো একটি বিকল্প যদি অপ্রধানে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করা হয় তাহলে ডিএস আকার হয়। এক্ষেত্রে দেখো কিউটা মানে দ্বিতীয় বিকল্প আগে অস্বীকার হয়েছে, তারপরে প্রথম বিকল্প স্বীকার হয়েছে, আর এখানে প্রথম বিকল্প আগে অস্বীকার হয়েছে, তারপরে দ্বিতীয় বিকল্প স্বীকার হয়েছে, এই দুটোই ডিএস আকার হয়। আচ্ছা, এরপর আমরা দেখে নেব ডিএস আকার বললাম, কোন এস নয় অ পি বচনটির বুলীয় ভাষ্য ও ভেনচিত্র অঙ্কন করো। কোন এস নয় অ পি, কোন এস নয় অ পি, এটা কি বচন হবে? কোন এস নয় অ পি, এটা হবে ই বচন। তাহলে ই বচনের যে সূত্র সেটা হলো এস পি ইজিক্যাল টু 0, কিন্তু এখানে বলা আছে কোন কি বললাম, কোন এস নয় অপি, কোন এস নয় অপি, তাহলে পি এ একটা ও আছে, মানে একটা বার হবে, এইরকম হবে। এরপর এটাকে আমরা যদি ভেন চিত্র করি তাহলে কি রকম করবে? এখানে দুটো বৃত্ত দিতে হবে এস আর পি এর জন্য, এস এর একটা বৃত্ত, পি এর একটা বৃত্ত, এস পি নাম দেবে, একটা বর্গক্ষেত্রের মধ্যে রাখবে, তারপরে এই বক্সগুলোর নাম দিতে হবে। প্রথম চাঁদের মতো অঞ্চলটা হলো এস পি বার, মানে এই চাঁদের মতো অঞ্চলের মধ্যে দেখো পি নেই, পি হলো এই পর্যন্ত এরিয়াটা, আর এইখানে হলো এস বার পি, তার মানে কি এই চাঁদের মতো যে অঞ্চলটা এখানে এস নেই, কারণ এস এর এরিয়া এতদূর পর্যন্ত, আর এটা হবে এস পি, মানে এটার মধ্যে দুজনই আছে, আর বাইরের যে অঞ্চলটা হলো এসও নাই পিও নাই, মানে এস বৃত্তও নাই পি বৃত্তও নাই। এইভাবে তোমাকে ছকটা এঁকে নিতে হবে। এরপর এখানে দেখো আমাদের যে বুলীয় ভাষ্য পেলাম সেটা হলো এস পি বার ইজিক্যাল টু 0, অর্থাৎ ছায়া বৃত্ত হবে। আমরা জানি ইজিক্যাল টু থাকলে ছায়া হয় আর নট ইজিক্যাল টু থাকলে ক্রস হয়। তাহলে এই যে বুলীয় ভাষ্য পেলাম আমরা, এখানে ছায়া হবে কোন জায়গায়? এই জায়গাটায় ছায়া হবে এস পি বারে। তাহলে আমরা দেখবো চারটে আমরা যে অঞ্চল পেয়েছি তার মধ্যে এস পি বার হলো এই অঞ্চলটা, প্রথম চাঁদটা, এখানে ছায়া দিতে হবে এরকম ভাবে, লেখার উপর দিয়ে চালিয়ে দেবে এরকম ভাবে, মানে এই দাগগুলি যেন বৃত্তের বাইরে না আসে বা অন্য অঞ্চলের মধ্যে যেন না যায়, লক্ষ্য করবে। তাহলে আমরা এটা ভেনচিত্র করে নিলাম। এরপর অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? অস্তিত্বমূলক তাৎপর্য মানে কি? আমরা জানি আমাদের যে জর্জ বুলের ব্যাখ্যা, সে ব্যাখ্যা অনুযায়ী এ এবং ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই, মানে এসপি ইজিক্যাল টু 0 ব্যবহার করা হয়, আর এ বচনে এসপি বার ইজিক্যাল টু 0। তো এই ক্ষেত্রে অস্তিত্বমূলক তাৎপর্য নেই,
সামান্য বচনের ক্ষেত্রে। আর বিশেষ বচনের ক্ষেত্রে কি হয়? বিশেষ বচনের ক্ষেত্রে অস্তিত্বমূলক তাৎপর্য আছে। যেমন ধরো আমি একটু দেখিয়ে দিই তোমাদের। এ বচনে কি এস পি বার ইজিক্যাল টু জিরো, মানে এর তাৎপর্য নেই, অস্তিত্বমূলক তাৎপর্য নেই, মানে ইজিক্যাল টু জিরো, যে পরিস্থিতি হোক না কেন সমান শূন্য। আবার ই বচনের ক্ষেত্রেও দেখো এস পি ইজিক্যাল টু জিরো, মানে এক্ষেত্রেও দুটোই শূন্য, যাই আসুক না কেন, এর ব্যাখ্যা যাই দিই না কেন আমরা, শেষ পর্যন্ত গিয়ে শূন্য দাঁড়াচ্ছে, মানে অস্তিত্ব নেই। কিন্তু যখন আমরা আই বচনে আসি তখন এস পি নট ইজিক্যাল টু জিরো, মানে এর অস্তিত্বমূলক তাৎপর্য আসে। আবার ও বচনে যখন বলছি আমরা এস পি বার নট ইজিক্যাল টু জিরো, এক্ষেত্রেও কিন্তু শূন্য না। নট ইজিক্যাল টু মানে কি? শূন্য না, তাহলে তাৎপর্য অস্তিত্বমূলক তাৎপর্য আছে। এবার যদি এমন কোন যুক্তি আমরা দিই যে যুক্তির যুক্তি বাক্য সামান্য, যুক্তি বাক্য হলো সামান্য আর সিদ্ধান্ত হলো বিশেষ, এইরকম যদি কোনো যুক্তি পাই আমরা, তাহলে জানতে হবে এই যুক্তিতে দোষ ঘটবে, অস্তিত্বমূলক দোষ। ঠিক আছে, এটাই বিষয়। অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে এটা আমি বিষয়টা বুঝিয়ে দিলাম, তোমরা সংজ্ঞা আকারে পড়ে নেবে। অথবা দেখো, নব্য যুক্তিবিজ্ঞানীরা প্রচলিত যুক্তিবিজ্ঞানের কোন বিরোধিতাকে গ্রহণ করেছেন? নব্য যুক্তিবিজ্ঞানীরা প্রচলিত যুক্তিবিজ্ঞানের একটি বিরোধিতাকে স্বীকার করেছেন। আমরা জানি প্রচলিত যুক্তিবিজ্ঞানে চারটে বিরোধিতা স্বীকার করা হয়: বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা আর বিরুদ্ধ বিরোধিতা। কিন্তু নব্য যুক্তিবিজ্ঞানীরা মাত্র একটি বিরোধিতা স্বীকার করেছেন, সেটা হলো বিরুদ্ধ বিরোধিতা। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এরপর দেখো 9 নম্বর, একটি সংযৌগিক বচনাকার কখন সত্য হয়? একটি সংযৌগিক বচনাকার মানে কি? সংযৌগিক বচন বলতে যেটা আমরা ডট ব্যবহার করি, তাহলে ডটের ক্ষেত্রে কি টি টিতে কেবল সত্য হয়, টি এফ এ মিথ্যা হয়, এফ টিতে মিথ্যা হয়, আবার এফ এফ এ মিথ্যা হয়। এগুলি সব মিথ্যা, এগুলি সব মিথ্যা। আর শুধুমাত্র একটা ক্ষেত্রে সত্য হয়। তাহলে এখানে বলছে সংযোগিক বচন কখন সত্য হবে? বলতে হবে দুটো সংযোগী, মানে এই ক্ষেত্রে দুটো অংশ থাকে, দুটো অংশকে সংযোগী বলা হয়। বৈকল্পিক বচনের ক্ষেত্রে বিকল্প বলা হয়, প্রাকল্পিকের ক্ষেত্রে পূর্বগ অনুগ বলা হয়, আর এখানে সংযোগী বলা হয়। তাহলে দুটো সংযোগী যদি সত্য হয় তাহলেই কেবল একমাত্র সত্য হবে, বাকি সব ক্ষেত্রে দেখো মিথ্যা আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম নব্য যুক্তিবিজ্ঞানীরা প্রচলিত যুক্তিবিজ্ঞান, এটা বললাম একটি সংযোগিক বচন কখন সত্য হয়, তাহলে দুটো সংযোগী যদি সত্য হয় তবে সত্য হবে। বৈধতা বিচার করো। দেখো পি হরসু কিউ, পি অতএব কিউ। তাহলে বৈধতা বিচার কি? দেখো আমি করে দিচ্ছি, পি হরসু কিউ, পি অতএব কিউ, এরকম আছে। তো এরকম যদি আকার হয় আমরা কি জানি? এটা গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের আকার, তাহলে এটাকে বলতে হবে গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের আকার। কেন বলবে? কারণ হলো প্রধানাশ্রয় বাক্যের পূর্বগকে অপ্রধানাশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করা হয়েছে। আচ্ছা, এরপর বৈধতা বিচারটা করলাম। শত সত্য বচন কাকে বলে? শত সত্য বচন মানে কি? যে বচনের প্রতিস্থাপন দৃষ্টান্ত সব সময় সত্য হয় তাকে শত সত্য বচন বলে। তুমি মান যাই বসাও না কেন তাকে সব সময় শত সত্য হবে। যেমন ধরো পি ভেল কাল পি, এটার মান তুমি টি যদি ধরো পি এর মান তাও সত্য হবে, পি এর মান যদি এফ ধরো তাও সত্য হবে, মানে যাই ধরো না কেন সত্য, এটা শত সত্য। শত সত্য সব সময় সত্য হয় এটা। তাহলে প্রতিস্থাপন দৃষ্টান্ত মানে যে বচনের আকারের প্রতিস্থাপন দৃষ্টান্ত সবসময় সত্য হবে তাকে শত সত্য বচন বলে। আর শত মিথ্যা কি? তার উল্টোটা, প্রতিস্থাপন দৃষ্টান্ত সবসময় মিথ্যা হবে তাকে শত মিথ্যা বচন বলা হবে। তবে সংজ্ঞা আকারে তোমরা দেখে নেবে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। শত মিথ্যা বচন আকারের একটি দৃষ্টান্ত দাও আসে অনেক সময়, তখন কি করবে? পি ডট কাল পি লিখবে। এই আকারের তুমি যাই মান বসাও না কেন মিথ্যা হবে, এই আকার মিথ্যা হবে। তুমি যদি টি ধরো তাও মিথ্যা হবে, যদি এফ ধরো তাও মিথ্যা হবে। আচ্ছা, এরপর আমরা দেখব আরোহ অনুমানের
আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? দেখো, আরোহ অনুমানের বস্তুগত আর আকারগত ভিত্তি আমরা প্রত্যেকটা পেজে দেখছি। এই বস্তুগত ভিত্তিটা এবছরে আছে। বস্তুগত ভিত্তি আর আকারগত ভিত্তি এই দুটোর মধ্যেই পরীক্ষায় আসে প্রত্যেক বছরে। বস্তুগত হলো পর্যবেক্ষণ আর পরীক্ষণ, আর আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম। তাহলে এখানে বলবে বস্তুগত ভিত্তি কি কি? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। এবার অবৈজ্ঞানিক আরোহ অনুমানের একটি উদাহরণ দাও। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের উদাহরণ বলবে তোমরা, আমি এ পর্যন্ত যতগুলি কাক দেখেছি সেগুলি কালো, সুতরাং সব কাক কালো, মানে এরকম ভাবে উত্তরটা লিখতে পারো। 1 নম্বর কাক কালো, 2 নম্বর কাক কালো, মানে প্রথম দেখা কাক কালো, দ্বিতীয় দেখা কাক কালো, তৃতীয় দেখা কাক কালো। তারপরে লিখবে আমি এ পর্যন্ত যত কাক দেখেছি সেগুলি কালো, সুতরাং সব কাক কালো, এইভাবে লিখবে। তাহলে সেটা অবৈজ্ঞানিক আরোহ অনুমানের একটি দৃষ্টান্ত হবে। এরপরে অথবা দেখো মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও। এই সব প্রশ্নগুলি আমাদের জিনিয়াস বইয়ে দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। আরোহমূলক লাভ বলতে কি বোঝায়? দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, যেমন আমাদের বইতে আছে আরোহমূলক লাভ, দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। আরোহ অনুমানের মধ্যে থাকবে এটা, আরোহমূলক লাভ। এই দেখো আরোহমূলক, আরোহ সংক্রান্ত লাভ বলতে কি বোঝো, এই দেখো সব প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে তোমরা। আরোহমূলক লাভ অথবা মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাঁড়াও, এটাও দেখিয়ে দিই তোমাদের। মন্দ উপমা যুক্তির উদাহরণ, এই দেখো মন্দ উপমা যুক্তির উদাহরণ। এই যে মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত। এই যে তুমি প্রত্যেকটা প্রশ্ন এখানে ভালো উপমা যুক্তির উদাহরণ, আরোহ অনুমানের সংজ্ঞা, প্রত্যেকটা প্রশ্ন আমাদের এই জিনিয়াসে পেয়ে যাবে। প্রত্যেকটা, এখানে আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন দেখিয়ে দিতে পারি আমাদের জিনিয়াস বইটা। বইটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ। আমাদের গ্রুপে ঢুকে যাও এবং গ্রুপ থেকে তোমরা বইটি ডাউনলোড করে নাও। আরোহমূলক লাভ বললাম, দেখিয়ে দিলাম তোমাদের। মন্দ উপমা যুক্তির উদাহরণ দেখিয়ে দিলাম। তারপরে অগ্নিকাণ্ডের ফলে বাঁশ, দরমা, কাঠ প্রভৃতি দাহ্য বস্তু দিয়ে তৈরি একটি ঘর ভস্মীভূত হলো। এই ঘটনার দুটি সদর্থক শর্তের উল্লেখ করো। আচ্ছা, এখানে দেখো আমরা জানি মিলের মতে কারণের শর্তগুলিকে দুই ভাগে ভাগ করা হয়, সদর্থক শর্ত আর নঙার্থক শর্ত। সদর্থক শর্ত কি? যে শর্তগুলি উপস্থিত থেকে কার্যকে ঘটায় সেগুলি হলো সদর্থক শর্ত, আর নঙার্থক শর্ত হলো যে শর্তগুলি অনুপস্থিত থেকে কার্যকে ঘটায়, তা হলো নঙার্থক শর্ত। তাহলে এখানে সদর্থক শর্ত কি? এখানে অগ্নিকাণ্ড হওয়া, যদি অগ্নিকাণ্ড না হতো তাহলে তো ঘর ভস্মীভূত হতো না। অগ্নিকাণ্ড হওয়া একটা সদর্থক দৃষ্টান্ত। আর কি? দাহ্য বস্তু থাকা, সেই ঘরটি যদি ইট কাঠ দিয়ে তৈরি হতো, পাথর দিয়ে তৈরি হতো, তাহলে তো ঘরটি ভস্মীভূত হতো না। তাহলে এখানে কি বাঁশ, দরমা, খড়, এই দাহ্য বস্তুগুলির উপস্থিত থাকা, এটা একটা সদর্থক শর্ত। দুটো সদর্থক শর্ত চেয়েছে, বলে দেবে। এরপর দেখো শক্তির নিত্যতা সূত্র কি? শক্তির নিত্যতা সূত্র কি? এখানে যতটা কারণ থাকবে ততটা কার্য ঘটবে, এটা শক্তির নিত্যতা সূত্র। তবু একবার দেখে নেবে বইতে, আরো সুন্দরভাবে লেখা আছে আমাদের জিনিয়াস বই। এরপর দেখো পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও। বিষপান মৃত্যুর কারণ, এটা একটা পর্যাপ্ত শর্তের উদাহরণ। মানে কি, বিষপান করলে মৃত্যু ঘটবে, বিষপান না করলেও মৃত্যু ঘটতে পারে। এরপর দেখো পরের প্রশ্ন আছে 16 নম্বর, ক ক্ষয়ের আবশ্যিক শর্ত, এ কথার অর্থ কি? তোমাদেরকে এটা বুঝিয়ে দিই, এর আগেও বলেছিলাম আমি ক ক্ষয়ের আবশ্যিক শর্ত। দেখো আবশ্যিকের ক্ষেত্রে এইরকম সূত্রটা, আবশ্যিক, আবশ্যিকের সূত্র লিখবে না, না, হ্যাঁ, না, এটা আবশ্যিকের। আর তোমরা পর্যাপ্ত ক্ষেত্রে দেখাবে এইরকম, পর্যাপ্ত দেখাবে এইরকম, হ্যাঁ, হ্যাঁ, না, হ্যাঁ, এরকম দেখাবে। তাহলে এখানে বলছে ক ক্ষয়ের আবশ্যিক শর্ত, তাহলে এটা ব্যাখ্যা দিবে কিভাবে? আবশ্যিক শর্ত মানে এই হিসাবে তোমাকে ব্যাখ্যা দিতে হবে। বলতে হবে ক না ঘটলে খ ঘটবে না, ক ঘটলে খ না ঘটতেও পারে, এটা বললেই হয়ে গেল। ক না ঘটলে খ ঘটবে না, ক
ক ঘটলে খ না ঘটতেও পারে, এটা হলো আবশ্যিক শর্তের ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা বলছো ক খ এর আবশ্যিক শর্ত, এই কথার অর্থ কি? বলবে ক না ঘটলে খ ঘটবে না এবং ক ঘটলে খ না ঘটতেও পারে। আচ্ছা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদেরকে শেয়ার করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।